আচ্ছা, তাহলে শুরু করতেছি। আচ্ছা, জটিল সংখ্যার প্রকাশ, এক্সপ্রেশন অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি? জেড দিয়ে আমরা কমপ্লেক্স নাম্বার প্রকাশ করি, এটা আগেই বলছি। জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এই এক্স প্লাস আই ওয়াইকে আমরা এরকম কোঅর্ডিনেট আকারেও লিখি, একটা স্থানাঙ্ক আকারে, এক্স কমা ওয়াই দিয়ে এইভাবে। এটাকে আমরা বলি কার্তেসীয় রূপ, কার্টেশিয়ান ফর্ম। ঠিক আছে, এক্স প্লাস আই ওয়াই, এটা কোঅর্ডিনেটটা লিখি, এটা হচ্ছে কার্টেশিয়ান ফর্ম। আর এই যে আরেকটা ফর্ম, আর ব্র্যাকেটের ভিতর কস থেটা প্লাস আই সাইন থেটা, এটা হচ্ছে পোলার ফর্ম, জটিল সংখ্যার পোলার ফর্ম, আর থেটা। আর আরেকটা ফর্ম আছে, এটাকে বলা হয় সূচকীয় রূপ বা আর ই টু দি পাওয়ার আই থেটা, এটাকে বলে এক্সপোনেনশিয়াল ফর্ম। তো এই ফর্মটা থেকে আসে, কিভাবে আসে এটা আমরা এখন আলোচনা, যদি সময় পাই পরে আলোচনা করব। এই সূচকীয় ফর্মটা, এই ফর্মটা জানার অনেক, এই ফর্মটা জানলে অনেক কিছু বুঝতেও সহজ হয়। এইটা আমি দেখতেছি তোমাদের এই ইন্টারমিডিয়েটের সিলেবাসে এই ফর্মটা সম্পর্কে আলোচনা নাই, কিন্তু এটা নিয়ে আমি আলোচনা করব পরে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন এই কার্টেশীয় রূপ আর পোলার ফর্ম, কার্টেশিয়ান ফর্ম আর পোলার ফর্মটা নিয়ে একটু আলোচনা করব। কার্টেশিয়ান ফর্ম এবং পোলার ফর্ম। আচ্ছা, কার্টেশীয় রূপ, কার্টেশীয় রূপ হচ্ছে z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এখানে আমরা যদি জটিল সংখ্যাকে আঁকার জন্য এরকমভাবে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে যদি এরকমভাবে দুটো অক্ষ আঁকি, এটাকে আমরা এক্স অক্ষ, এটাকে আমরা ওয়াই অক্ষ, এবং এই কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটার এভাবে করে আমরা বললাম এই এতটুকু হলো আমাদের এক্স আর এতটুকু হলো ওয়াই। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমরা যে কোনো জটিল সংখ্যা জেড, আচ্ছা, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে প্রকাশ করি কার্টেশিয়ান। আর পোলার আচ্ছা, রূপ যেটা, হ্যাঁ বলো বলো, প্রশ্ন করো। এতটুকু যে দেখান না, হ্যাঁ, কার্সরটা যে নড়ে, আমার স্ক্রিনে আবার জিনিসটা ভেঙে ভেঙে আসে, এই জন্য বোঝা যায় না। কোনটা কোনটা? মানে এতটুকু পোলার, এতটুকু কি জানি বলছিলেন না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেছি। মানে কার্সরটা এতটুকু, ভেঙে হ্যাঁ ভেঙে বুঝছি আসে। বুঝছি বুঝছি, কার্সার ভেঙে ভেঙে আসে। এই যে এই এতটুকু হচ্ছে এক্স, আর এই এতটুকু হচ্ছে ওয়াই। এই ইন্টারনেট স্পিডের কারণে এই ডিস্টার্বটা একটু হবে। এটুকু ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। অর্থাৎ অরিজিন থেকে নিয়ে আমরা এই পয়েন্টগুলোকে, তাহলে এগুলাকে চিহ্নিত করি। এটা ধরলাম এ আর এটা ধরলাম বি। তার মানে আমরা ও এ ইকুয়ালস টু এক্স আর ও বি ইকুয়ালস টু ওয়াই। তাহলে আমাদের যেই কমপ্লেক্স নাম্বারটা সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু, আমরা এরকম এক্স প্লাস আই ওয়াই এভাবে বলতেছি। মানে কার্টেশীয় কোঅর্ডিনেট সিস্টেমে এরকমভাবে যদি আমরা আরও অনেক বিন্দু চিন্তা করি, প্রত্যেকটা বিন্দুর জন্য এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক পাওয়া যাবে, এবং এক্স স্থানাঙ্কের মান এবং ওয়াই স্থানাঙ্কের মান দিয়ে আমরা এইভাবে জটিল সংখ্যাকে প্রকাশ করতে পারব। ঠিক আছে, এটা হচ্ছে কার্তেসীয় রূপ।
এখন আচ্ছা পোলার রূপটা কি? পোলার রূপটা হলো এই যে অরিজিন, যে অরিজিন থেকে জটিল সংখ্যাটার পজিশন পর্যন্ত যদি আমি একটা লাইন ড্র করি, মানে এটা ঠিক কার্তেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মতোই ব্যাপারটা। আচ্ছা, এই 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 ডিস্টেন্সটা যদি আর হয়, এখান থেকে নিয়ে এতটুকু যদি আর হয়, তাহলে পোলার ফর্মটাতে আমরা এই যে এখানে একটা দিয়ে অ্যাঙ্গেল থিটা। হয়েছে, এই যে অ্যাঙ্গেল হয়েছে থেটা, তো এটার পোলার ফর্মটা হচ্ছে, দেখো আমরা যেহেতু জটিল সংখ্যা বলছি যে এটা যদি আর হয়, আচ্ছা এখানে এই জটিল সংখ্যাটা হচ্ছে পি, জটিল সংখ্যার পজিশনটাকে পি দ্বারা প্রকাশ করলাম, তাহলে তুমি দেখো এক্স ইকুয়ালস টু কি হবে? এক্স ইকুয়ালস টু আর কস থেটা হবে না? আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা হবে না? হ্যাঁ, তাহলে এক্স ইকুয়ালস টু যদি আর কস থেটা, ওয়াই তারপর ইকুয়ালস টু যদি আর সাইন থেটা হয়, তাহলে আমরা এক্স আর কমন প্লাস হবে। আই ওয়াই যেটা, সেটাকে আমরা আর কমন নিয়ে কস থেটা প্লাস আই সাইন থেটা লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার ফর্ম। আচ্ছা, যখন আমরা কার্তেসীয় রূপ বললাম, তখন এই এক্স প্লাস আই ওয়াই বললাম জেড, আর যখন কার্তেসীয় বললাম তখন আর কস থেটা প্লাস আই সাইন থেটা। আচ্ছা, এই দুইটা জিনিসের মধ্যে মানে কার্তেসীয় রূপ আর পোলার রূপ, দুইটা প্রকাশের ক্ষেত্রে একটা জিনিস কমন। কমন বলতে আমি বুঝাচ্ছি যে দেখো, শুধু কার্তেসীয় পোলার না, এখানে যে আমি জটিল সংখ্যাকে প্রকাশ করছি, একটা জটিল সংখ্যাকে আমি এখানে এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করছি, তাই না? আর এখানে কি দিয়ে প্রকাশ করছি? পোলার রূপে। দেখতে পাচ্ছ, কার্সার দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে জটিল সংখ্যাকে আমি প্রকাশ করছি কি দিয়ে, মানে আমাদের প্যারামিটারস গুলো কি কি? কোণ দিয়ে। আর এবং থেটা। ঠিক আছে, প্যারামিটারস গুলো হচ্ছে আর এবং থেটা। আর হচ্ছে হ্যাঁ, একটা লেংথ, একটা ডিস্টেন্স, একটা দৈর্ঘ্য, আর থেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। মানে জটিল সংখ্যাটা যে পজিশনে আছে সেই পজিশনটাকে পাওয়ার জন্য আমরা একটা লেংথ এবং একটা অ্যাঙ্গেলের সাহায্য নিচ্ছি। আর এখানে কার্তেসীয় রূপে জটিল সংখ্যাটা যেই পজিশনে আছে সেই পজিশনটা পাওয়ার জন্য অরিজিন থেকে আমরা দুইটা পার্টিকুলার ডিরেকশনের ডিস্টেন্সের হেল্প নিচ্ছি। অর্থাৎ অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর কতটুকু গেলে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেলে জটিল সংখ্যাটাকে পাওয়া যাবে, সেটা দিয়ে আমি কার্তেসীয় প্রকাশ করতেছি। আর এই যে দেখো এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থেটা। এখানে কয়টা প্যারামিটার আছে বলো তো? এখানে এখানেও কিন্তু দুইটা প্যারামিটারই আছে। ই এবং আই কিন্তু এখানে প্যারামিটার না, ই এবং আই কিন্তু কনস্ট্যান্ট। যেমন এখানে কস সাইন এই তাহলে ব্যাপারগুলো, এখানেও কিন্তু আই আছে। ই এবং আই তো কনস্ট্যান্ট, কাজে এখানেও কিন্তু আমাদের দুইটা প্যারামিটার, একটা আর 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 থিটা। একটা থেটা। তাহলে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে জটিল সংখ্যাটাকে আমি অনেকটা, এটা আমার আমার নিজস্ব কথা, এটা হয়তো তোমরা বই পুস্তকে পাবা না, আমি এটাকে 2 ডাইমেনশনাল নাম্বার বলছি, অর্থাৎ দ্বিমাত্রিক সংখ্যা। আর 2 ডাইমেনশনাল হওয়ার কারণে এটা এটা হয়ে যায় হলো ভেক্টর নাম্বার। জটিল সংখ্যাকে আমরা ভেক্টর নাম্বারও বলতে পারি। ঠিক আছে, কারণ জটিল সংখ্যার কে প্রকাশ করার জন্য আমার দুইটা নাম, দুইটা 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 কোয়ান্টিটি লাগে প্যারামিটার। ভেক্টরকে, হ্যাঁ দুইটা প্যারামিটার লাগে। ঠিক আছে, এই জন্য বলছিলাম এটা জটিল সংখ্যা। আচ্ছা, এখন আমরা আসি, এই স্ক্রিনে সব কিছু বুঝতে পারছো যা আলোচনা করলাম? হ্যাঁ, বুঝছি আচ্ছা, তো। তাহলে কার্তেসিয়ান ফর্ম আর পোলার ফর্ম জটিল সংখ্যার আমরা ওই সূচকীয় রূপটা মানে সূচকীয় কিভাবে আসলো রূপটাতে ওইটা বাদের। আসবো। আচ্ছা, সূচকীয় রূপটা তাহলে একটু বলে ফেলি। একটা থিওরাম আছে, এটাকে বলে ডি ময়ভার্স থিওরাম। ঠিক আছে, ডি ময়ভার্স থিওরাম। এই ডি ময়ভার্স থিওরামটার প্রমাণ আছে, সেই প্রমাণটা আমরা আপাতত অমিট করতেছি। ডি ময়ভার্স থিওরাম হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। এখন বুঝছো তো, জাস্ট এই ডি ময়ভার্স থিওরাম হচ্ছে
cos theta plus I sin theta equals to e to the power I theta। আচ্ছা, তোমাদেরকে আমি e to the power theta এর এক্সপ্রেশন বুঝাইছিলাম, e to the power x এর এক্সপ্রেশন, e to the power x এর একটা এক্সপ্রেশন শিখাইছিলাম না? e to the power x এর একটা এক্সপ্রেশন 1 প্লাস হ্যাঁ x, শিখাইছিলেন। 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x হ্যাঁ স্কয়ার এগুলা বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট। আচ্ছা, আর sin x, sin x এর একটা এক্সপ্রেশন আছে। sin x এর এক্সপ্রেশন হচ্ছে x, হ্যাঁ, তারপর হচ্ছে x প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, আচ্ছা প্লাস না, এটা মাইনাস হবে, x মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x স্কয়ার বাই, সরি এটা হবে x টু দি পাওয়ার 5 বাই x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস x টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 প্লাস ডট ডট ডট। এরকম ভাবে এটা sin x এর এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এটা আমরা ম্যাকলরিন থিওরেম দিয়ে প্রুফ করতে পারি। ঠিক cos x এর একটা এক্সপ্রেশন আছে, cos x ইকুয়ালস টু, এটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। cos x এ দেখো এটা হচ্ছে কিউব দিয়ে আর এটা হচ্ছে কি দিয়ে, স্কয়ার দিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা প্লাস x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস x টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 প্লাস এরকম ভাবে অল্টারনেট করবে। এখন আমরা যদি, আচ্ছা এখানে এখানে মনে হচ্ছে আমি একটা ভুল লিখছি, এগুলা সবগুলা সম্ভবত পজিটিভ, এগুলা সবগুলা পজিটিভ, cos theta প্লাস I sin theta e to the power x। আচ্ছা পজিটিভ হয় এখানে, এখানে আমার জিনিসটা, আচ্ছা এখন দেখো যদি তুমি cos theta প্লাস I sin theta e to the power theta, আচ্ছা e to the power I theta, আচ্ছা e to the power I theta equals to কি হবে, e to the power ix, আমরা লিখবো e to the power ix equals to কি হবে দেখো তো 1, ঠিক আছে, দাঁড়াও এখানে এখানে ভুল না শুদ্ধ হয়েছে সেটা আমাদের এখন ভেরিফাইড হবে, এটা আমরা বের করতে পারবো। e to the power ix equals to হলো, বুঝতেছো, 1 প্লাস ix বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস i স্কয়ার মানে হচ্ছে, i স্কয়ার মানে কি মাইনাস 1, তাহলে এই যে মানে x এর জায়গায় ix বসাচ্ছি। আলভি কথা বলো, হ্যালো হ্যালো, হ্যাঁ আমি কথা শুনতে পাচ্ছি না তোর, খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা শোন, আচ্ছা খুবই আস্তে কথা শোনা যাচ্ছে, আমি রেসপন্স বুঝতেছি না। আচ্ছা আমি কন্টিনিউ করতেছি, তাহলে 1 প্লাস ix, আচ্ছা এরপরে i স্কয়ার x স্কয়ার হলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপরে i কিউব মানে হচ্ছে মাইনাস i, তাহলে এটা হবে মাইনাস i x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপর হচ্ছে i টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে 1, তাইলে x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, তারপর হচ্ছে প্লাস i x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5, অর্থাৎ এই e টু দি পাওয়ার x এর এখানে x এর জায়গায় is বসালে e টু দি পাওয়ার x এর সিরিজটা এরকম হয়। তাহলে এই সিরিজটাকে আমরা এখন আলাদা করতে পারি, সেটা হলো এই যে
আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট ডট। হ্যাঁ ঠিক আছে, এখানে প্লাস মাইনাসের অল্টারনেটিভ আছে, এটা বোঝা যাচ্ছে। এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, ঠিক আছে। আবার এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে। আচ্ছা এখানেও এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস হবে। তাহলে এইভাবে এটা আসলো। আর যদি আমরা আই কমন নেই, তাহলে আই কমন নিলে প্লাস আই কমন নিলে এই যে এখান থেকে আসতেছে এক্স, তারপরে মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ডট 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 এরকম। তাহলে এই জিনিসটা হচ্ছে সাইন এক্স এর সিরিজ, সাইন এক্স, আর প্লাস আই এই জিনিসটা হচ্ছে কস এক্স এর সিরিজ। তাহলে আমরা পেলাম যে ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়ালস টু হচ্ছে এত। তাহলে আমরা যখন আমরা পোলার ফর্মে লিখতেছি, পোলার ফর্মে যখন লিখতেছি জেড ইকুয়ালস টু আর কস থেটা প্লাস আই সাইন থেটা, এটাকে আমরা লিখতে পারবো আর আর ই টু দি পাওয়ার আই থেটা। কি আসছে? রাফি আসছে এতক্ষণে। রাফি তুমি এতক্ষণে আসছো, অনেক দেরি করে ফেলছো। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই জটিল সংখ্যার এক্সপোনেনশিয়াল রূপ হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থেটা, আর এটা হচ্ছে পোলার ফর্ম। এইটা এখনো একটা জিনিস বাকি রয়ে গেছে বলা, যে কেন আমরা এটাকে অ্যাপ্লাই করব, সেটা আমরা দেখব যে কেন অ্যাপ্লাই করব। আমি রাফি তোমার জন্য আবার একটু শুরু থেকে বলতেছি, একটু দ্রুত বলবো। জি স্যার। জটিল সংখ্যাকে আমরা তিনটা রূপে প্রকাশ করি। নাম্বার 1 z ইকুয়ালস টু x প্লাস iy। আচ্ছা, এখানে আমরা x প্লাস iy দিয়ে কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে একটা বিন্দুকে চিহ্নিত করি, সেই বিন্দুর স্থানাঙ্ক xy। অনেক সময় ব্র্যাকেটের মধ্যে xy দিয়েও আমরা জটিল সংখ্যাকে প্রকাশ করি, যেখানে আমরা আইটাকে উজ্জ্ব রাখি। শুধু xy মানে এই ফর্মটার চাইতে এই ফর্মটা প্রেফারেবল এই জন্য যে এই ফর্মটা বললে আমরা এটা একটা কোঅর্ডিনেট সিস্টেমের একটা স্থানাঙ্ক বুঝি, কিন্তু যখন x প্লাস iy বলি তখন আমরা এটাকে কমপ্লেক্স নাম্বার বুঝি, ঠিক আছে। এটা একটা জটিল সংখ্যা এইভাবে বুঝি। আর এই আর cos থিটা প্লাস i sin থিটা, এটা হচ্ছে পোলার ফর্ম, জটিল সংখ্যার পোলার ফর্ম, যেখানে আর হচ্ছে এই যে অরিজিন থেকে জটিল সংখ্যাটা কত দূরে, এটা হচ্ছে আর। আর এখান থেকে যদি এভাবে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এইটুকু হচ্ছে আর cos থিটা, আর এইটুকু হচ্ছে আর sin থিটা। দ্যাট ইজ x ইকুয়ালস টু আর cos থিটা, y ইকুয়ালস টু আর sin থিটা। আলভি তুই বের হয়ে আবার আসলে মনে হয় সাউন্ড কোয়ালিটি ভালো আসতে পারে। হ্যাঁ, এখন কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর কথা শুনতে পাচ্ছি, ঠিক আছে স্পষ্ট? হ্যাঁ 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 স্পষ্ট। স্পষ্ট স্পষ্ট। আচ্ছা আচ্ছা তাহলে x ইকুয়ালস টু আর cos থিটা, y ইকুয়ালস টু আর sin থিটা। এই যে এটা হচ্ছে আর sin থিটা। তাহলে কমপ্লেক্স নাম্বারের আমরা দেখলাম যে পোলার ফর্ম হচ্ছে আর cos থিটা, আর ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, আর আর ই টু দি পাওয়ার i থিটা, এটাকে আমি এক্সপ্লেইন করছি যে এটা হলো ডি ময়ভার্স থিওরেম থেকে। এই ডি ময়ভার্স থিওরেমটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে আমরা এরকম সিরিজে লিখি, সাইন এক্স কে আমরা এরকম একটা সিরিজে লিখি, কস এক্স কে এরকম একটা সিরিজে লিখি। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজের মধ্যে যদি আমরা ই টু দি পাওয়ার আই এক্স এর সিরিজ লিখি, তাহলে এটা এরকম হয়, মানে আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, আই কিউব ইকুয়ালস টু মাইনাস আই। এটা হওয়ার কারণে এই যে এই সিরিজটা এরকম একটা চেহারা নেয়। এটা পরে তোমরা পজ করে ভালো করে আবার দেখবা, এরকম একটা চেহারা পাওয়া যায়। এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা, এটা একটা অংশ, এটা একটা অংশ। এই অংশটা সাইন এক্স এর সিরিজের সাথে মিলে যায়, যেটা আমরা ম্যাকলরিনস থিওরেম দিয়ে সাইন এক্স এর সিরিজ বের করতে পারি।
আর এই অংশটা cos x এর সিরিজের সাথে মিলে যায়, তাইলে e টু দি পাওয়ার ix ইকুয়ালস টু sin x প্লাস i cos x। আচ্ছা, এখন বলে দিচ্ছি যে জটিল সংখ্যাকে যখন আমরা গুণ করি, ঠিক আছে, এবং জটিল সংখ্যার জ্যামিতিক রূপকে যখন আমরা প্রকাশ করি, তখন গুণ এবং ভাগের ক্ষেত্রে জ্যামিতিক রূপ প্রকাশে এই এক্সপ্রেশনটা অনেক কাজে দেয়। আচ্ছা, এখন আমরা জটিল সংখ্যার বৈশিষ্ট্যের আগে দুইটা টার্ম একটু আগে মেনশন করা দরকার। যেমন এই যে আমরা বলছি z ইকুয়ালস টু r cos থিটা প্লাস i sin থিটা, এই যে পোলার ফর্ম, এই পোলার ফর্মে আমরা জটিল সংখ্যাকে প্রকাশ করি হলো আমরা বলতেছি আমাদের এই অরিজিন থেকে এইটুকু যদি r হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা দেখো, এই পয়েন্টটার জন্য আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতে পারি, কিন্তু এই অ্যাঙ্গেলটার কিন্তু এটাও কিন্তু এই অ্যাঙ্গেলের আরেকটা নাম, তাই না? বুঝতে পারতেছো? হ্যাঁ এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি থিটা, এটাকে বলতে পারি 2 পাই প্লাস থিটা, এটাকে বলতে পারি 4 পাই প্লাস থিটা। তার মানে এই অ্যাঙ্গেলটার জন্য আমরা অনেকগুলো অ্যাঙ্গেল ইন্ডিকেট করতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা যদি শুধু পার্টিকুলারলি এই অ্যাঙ্গেলটা না স্যার, বলো বলো রাফি বলো। স্যার এই পয়েন্টের জন্য না, এই পয়েন্টটার জন্য মানে তো স্যার এই এই অ্যাঙ্গেল, পয়েন্টের জন্য আমরা এই অ্যাঙ্গেলটাকে প্রকাশ করি, এই অ্যাঙ্গেলটার জন্য এই পয়েন্টটা, মানে সরি, এই পয়েন্টটার জন্য আমরা এই অ্যাঙ্গেলটা মেনশন করি। কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা কয়েকভাবেই বলতে পারি। আমরা যদি এই কথাটা বলি তাইলেও এই পয়েন্টের এই পার্টিকুলার জায়গাতে আমরা আসব, মানে আর তো একটাই, আর এর অন্য আর কোনো তো ভ্যালু আছেই। নাই। কিন্তু যদি আমি না, স্যার। আর কে পার্টিকুলারলি এই পয়েন্টের সাথে আনতে চাই, এই পয়েন্টে লোকেট করতে চাই, তাহলে আমরা যেমন থিটা, দেখো থিটা এটা আনতে পারি, আবার 2 পাই প্লাস থিটা বললেও ঠিক এই পজিশনে আসে। তো এই স্যার। ভ্যালুগুলোকে বলা হয় আর্গুমেন্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ভ্যালুগুলো হচ্ছে আর্গুমেন্ট। এখন এই আর্গুমেন্টের মধ্যে পার্টিকুলারলি এইটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট। কোনটা স্যার? প্রথমটা এটাকে বলে প্রিন্সিপাল থিটা আর্গুমেন্ট, থিটা আর এইগুলা হচ্ছে অনলি আর্গুমেন্ট। আচ্ছা, এখন আমরা যদি বলি আর কে বলা হয় মড জেড, এটাকে এভাবেও প্রকাশ করা হয়, এটাকে আমরা বাংলায় বলি পরম মান, পরম মান। যেমন দেখো, একটা জটিল সংখ্যা এখানে আছে আর আরেকটা জটিল সংখ্যা এখানে আছে, এই দুইটা জটিল সংখ্যার মধ্যে কোনটা বড় বলো দেখি? কোনটা স্যার? এই যে একটা জটিল সংখ্যা এখানে আছে, এই যে দেখো কার্সার দেখতে পাচ্ছ, হুম। আরেকটা জটিল জি, স্যার। সংখ্যা এখানে আছে, আমাদের হুম। এটা হচ্ছে অরিজিন। তো এই দুইটা জটিল আচ্ছা। সংখ্যার মধ্যে কোনটা বড় বলতে পারবা? প্রথমটা তোমাকে বলতে আমার তো- হবে। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো? প্রথমটা আচ্ছা, স্যার, ধরো আমার তো এটাকে মনে আমরা হচ্ছে বললাম পয়েন্টটা। Z1 আর এটাকে বললাম Z2, ঠিক আছে? তো আলভি বলছে Z1 এই জটিল সংখ্যাটা বড়, এই জটিল সংখ্যাটা ছোট, রাফি বলছে এটা বড় এটা ছোট, তাই কি? না স্যার, আমি বলতেছি আমি কিছুই বুঝতেছি না, কোনো কমেন্ট নেই। কোনো কমেন্ট নাই? আচ্ছা শোনো, আচ্ছা দেখো, Z1 ইকুয়ালস টু 3 প্লাস 4i আর Z2 ঠিক আছে। ইকুয়ালস টু 7 প্লাস 2i, ঠিক আছে? জি স্যার। এখন আমরা যদি বলি যে Z2 Z1 এর চেয়ে বড় বা Z1 Z2 এর চেয়ে বড়, এই দুটার কোনোটাই প্রযোজ্য না। এখানে আমরা Z1 গ্রেটার দেন Z2 অথবা Z2 গ্রেটার দেন Z1 অথবা বলতে পারি না। Z1 ইকুয়ালস টু Z2 কোনোটাই ঠিক না। এটাই একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ইনইকুয়ালিটি প্রযোজ্য না, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কোনোটাই ঠিক না, এখানে এদের আচ্ছা কোনোটাই ঠিক নয়, ঠিক না। মানে এই যে এই ইনইকুয়ালিটি, শুধু খালি আমরা বলতে পারবো Z1 নট ইকুয়ালস টু Z2, বুঝতে পারছো?
কিন্তু আমরা আচ্ছা অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারটার যেই ডিস্টেন্স, হ্যাঁ এইখানে একটা কমপ্লেক্স নাম্বার, অরিজিন থেকে এটার ডিস্টেন্স, এইটাকে যেহেতু আমরা আর বলি, তাহলে আমরা মডুলাসের মধ্যে আমরা কম বেশি করতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারবো যে মড z1 ইজ গ্রেটার দেন মড z2, কিন্তু z1 ইজ গ্রেটার দেন z2 এটা বলা যাবে না। কথাটা কেন বুঝতে স্যার? পারছো? এই যে হ্যাঁ কারণ যখন আমরা z1 বলতেছি মানে তখন তো এক্স্যাক্টলি আমরা দৈর্ঘ্যটা পাচ্ছি না। দেখো আমরা আমাদের প্রবলেমটা কি হয় একটু দেখো, আমি বলতেছি সে 3 প্লাস 4i ইজ গ্রেটার দেন যদি 7 প্লাস 2i বলি, তাহলে আমাদের সমস্যাটা কি কি সমস্যা হয়? তাহলে আমরা সমস্যা স্যার পাচ্ছি হলো, দুইটাই কাল্পনিক সংখ্যা। হ্যাঁ দুইটা জটিল সংখ্যা। এখন এখানে সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় হলো বলতেছে দুইটাই আমরা আমরা গ্রেটার দেন বললাম, এখন আমরা এখান থেকে -4 এটা এই পাশে আনলাম, ইজ গ্রেটার দেন, ওইটা ওই পাশে গেলে, জটিল অংশ ওই পাশে গেলে -2i। তাহলে একটা বাস্তব সংখ্যা, একটা জটিল সংখ্যা, একটা কাল্পনিক সংখ্যার মধ্যে, মানে এটা তো আমরা কম্পেয়ার করতে পারবো না, পারবো? না এটা কম্পেয়ার করতে পারবো না, কারণ একটা বাস্তব সংখ্যার সাথে কি একটা কাল্পনিক সংখ্যাকে এরকম গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন লেস দেন দিয়ে কম্পেয়ার করা যাবে? করা যাবে না। আচ্ছা যদি উল্টা জিনিস বলি তাহলে একই ঘটনা আসতেছে। আমি যদি বলি 7 প্লাস 2i ইজ গ্রেটার দেন 3 প্লাস 4i, তাহলে দেখো আমাদের 3 মাইনাস 4 এটা হচ্ছে 4 ইজ গ্রেটার দেন 2i। এটাও তো প্রবলেম, এটা হচ্ছে রিয়েল নাম্বার আর এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তাহলে রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বারের মধ্যে কোনো কম্প্যারিজন চলে না। একটা রিয়েল নাম্বার একটা ইমাজিনারি নাম্বারের চেয়ে কতটুকু বড় বা ছোট এটা বলা যাবে না। রাফি বুঝতে পারছো কথাটা? মানে যদি আমি সরাসরি আমরা স্যার। যদি বলি z1 গ্রেটার দেন z2 অর z2 গ্রেটার দেন z1, এটা বলতে পারবো না, এটা বলা যাবে না, এরকম বলা যাবে না, ঠিক আছে? তার মানে আর দুটো জটিল মডুলাসের সংখ্যা, ক্ষেত্রে কি হয়? হ্যাঁ কিন্তু মডুলাসের ক্ষেত্রে বলা যাবে। যখন আমরা বলতেছি মডুলাস মডুলাস, সেক্ষেত্রে মডুলাসের ক্ষেত্রে বলা যাবে। এই জন্য মডুলাস জিনিসটা সিগনিফিকেন্ট আমাদের জন্য, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি, কথা বুঝতে পারছো? এই জন্য মডুলাস জিনিসটা, স্ক্রিনটা একটু উপরে স্যার হ্যাঁ বলো। স্ক্রিনটা একটু উপরে উঠান, লেখা হয়নি, স্ক্রিনটা একটু উপরে উঠান। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে কথাটা হচ্ছে যে জটিল সংখ্যার মডুলাসটা হচ্ছে আমরা বলতেছি যদি, আচ্ছা আচ্ছা আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে যখন আবার এইখানে বলি z ইকুয়ালস টু r cos theta প্লাস i sin theta, এখন আমরা বলতেছি চাচ্চু ইয়া ওই r equals দুইটা to যে কম্পারিজন করলেন না, mod z, হ্যাঁ এটা মডুলাস দিয়ে করে দেখাইলে theta equals to argument, থেটাকে আমরা বলি arg z। আচ্ছা মনে রাখবা এই ক্যাপিটাল লেটার দিলে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বুঝাই, ক্যাপিটাল লেটার দিয়ে প্রিন্সিপাল আর্গুমেন্ট বুঝাই, কিন্তু যদি বলি এ আর জি arg z, এটা হচ্ছে অন্যান্য আদার আর্গুমেন্টসগুলোকে আমরা স্মল লেটার দিয়ে বুঝাই। তবে আমরা নর্মালি আর্গুমেন্ট বলতে প্রিন্সিপাল আর্গুমেন্টকে বুঝবো, ঠিক আছে? স্যার এই মডুলাস দিলে জিনিসটা কেন আমরা এভাবে প্রকাশ করতে পারি সেটা একটু বুঝি নেই স্যার। মডুলাস দিলে কেন প্রকাশ করতে পারি? যখন আমরা মডুলাস বলতেছি তখন জটিল সংখ্যার পজিশনটা হচ্ছে অরিজিন থেকে সে কতটুকু দূরে, জিনিসটা দেখো। যখন আমরা বলতেছি এই এই যে এখানে এই যে ছবিতে দেখো একটা জটিল সংখ্যা অরিজিন থেকে কতটুকু দূরে আছে, তো অরিজিন থেকে কতটুকু দূরে আছে, তাহলে এই জটিল সংখ্যাটা অরিজিন থেকে যতটুকু দূরে এই জটিল সংখ্যাটা কি ততটুকু দূরে? এটা তার চেয়ে বেশি দূরে, এটা তার চেয়ে কম দূরে। তাহলে আমরা মডুলাসের মধ্যে ছোট বড় কম্পেয়ার করতে পারবো। কিন্তু যখন আমরা পজিশনে বলি, যেমন
এই পজিশনটা বড় না ছোট, এই পজিশনটা বড় না ছোট, এটা তো আমরা বলতে পারবো জাস্ট এই পজিশনটা আর এই পজিশনটা সেম না, কিন্তু এটা বড় এটা ছোট এটা তো বলা যাবে না। কথা ক্লিয়ার? তাই হ্যাঁ স্যার আচ্ছা দেখছি আচ্ছা, হ্যালো। জি স্যার জি। স্যার স্যার দেখে তো বোঝা যাইতেছে যে এই দূরত্বটা মানে আমরা বুঝতে পারতেছি দেখে, কিন্তু বলতে পারতেছি না কেন? বলতে পারবো না কারণ হচ্ছে যে আমরা পজিশনকে দেখো, এটা হ্যাঁ এটাকে একটু অ্যান্সার আচ্ছা, করা আমার যায়। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ কথা হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। ইয়া, তাইলে ওই মডুলাসের ক্ষেত্রে যেটা মানে কম্পারিজন যে করা যায়, হ্যাঁ সেটা ম্যাথ দিয়ে বুঝাইলে ভালোই তো। হ্যাঁ, মডুলাসের ক্ষেত্রে যে কম্পারিজন করা যায়, যেমন আমি বলতেছি, যেমন আমি বললাম 3 প্লাস 4i, এটার মডুলাস কি হবে? 3 প্লাস 4i, এটার আর স্যার এটার এটা মড বুঝি নাই, স্যার 4i। এটা বুঝি নাই। হ্যাঁ এটাতে আসতেছি, এটা একটু ওর ওর এটার উত্তরটা আসি। 3 প্লাস 4i এর আচ্ছা ঠিক মডুলাস আছে। হলো স্কোয়ার রুট অফ 9 প্লাস 16, আচ্ছা মানে আচ্ছা, এই যে কি কি আলবি বুঝতে পারছো? এটা? 1 না 2 স্যার বুঝি নাই, এটার 3, কারণ কি? 1 কেন? 2 3 4, তাহলে এইখানে হবে আমাদের 3 প্লাস 4i। তো আমাদের মডুলাস বলতে আমরা এই লেন্থটা বুঝবো, তাই না? আর হুম হুম। তাহলে আর ইকুয়ালস টু কি হবে? স্কোয়ার রুট অফ 9 প্লাস 16, তাহলে 5। কথা বুঝতে পারছো? তাহলে স্যার মডুলাসটা আমরা একটা রিয়েল নাম্বার ফর্মে পাচ্ছি, একটা জটিল আচ্ছা, সংখ্যার আলবি কি মডুলাস। প্রশ্ন করছিলি? আমি এটাই এই প্রশ্ন হ্যাঁ, করছিলাম যে মডুলাসটা হচ্ছে একটা জিনিসটা রিয়েল মডুলাস নাম্বার করলে ফর্মে পাচ্ছি। তাহলে কি যখন আমরা হয়। বলতেছি মডুলাস, তখন যেহেতু রিয়েল নাম্বার, কাজে সেক্ষেত্রে ইনইকুয়ালিটি ইকুয়ালিটি হোল্ড করবে। ক্লিয়ার কথাটা? আচ্ছা আচ্ছা। কিন্তু যখন হুম হুম। আমরা জটিল সংখ্যা বলতেছি তখন তো রিয়েল নাম্বার ফর্মে বলতেছি না। আচ্ছা এখন আমরা আসি, এই যে এটার কথা বলছো আর্গুমেন্ট জেড, এই অ্যাঙ্গেলটা, সাপোজ এই অ্যাঙ্গেলটা মনে করো এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি, মনে করো এটা 50 ডিগ্রি না, কিন্তু ধরো এটা 50 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যেরকম স্যার আমরা স্যার 50 ডিগ্রি বলতে পারি, স্যার একটু একটু স্যার একটু এই বাড়াইতেছি। অ্যাঙ্গেলটাকে কিন্তু এরকম ভাবে ঘুরে এসে 360 ঘুরে এসে 50 ডিগ্রি, এটা কিন্তু 410 ডিগ্রিও বলতে পারি। হুম হুম হুম। বুঝতে পারছো? জি স্যার। স্যার এটাকে কিন্তু আমরা 410 ডিগ্রিও বলতে পারি। গরম পড়তেছে। এই তোমরা যখন শুনো, তোমরা যখন ক্লাস করবা তখন ঘরের অন্যান্য সাউন্ডগুলোকে একটু অফ রাখবা, কারণ আমি এটাকে আপলোড করলে অন্যান্যরা দেখে হাসাহাসি করবে। বুঝতে পারছো? স্যার আমি আনমিউট করে দিই যখন সাউন্ড হয়, হ্যাঁ আমি আনমিউট করে দিই, নয়েজ হইলে আমি আনমিউট করে দিই। আচ্ছা করো, কিন্তু কালকে আমি আমি আপলোড মিউট করে করছি দিই দুইটাতে, mute। তোমার বাসার প্রচুর নয়েজ আসছে ওটা। যাই হোক, দেখো। আমার আমার বাসায়, হ্যাঁ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার এই যে তার মানে আলবি যে কোশ্চেনটা করছে ওটা হইতাছে যে জটিল সংখ্যাকে পরম মান দ্বারা প্রকাশ করা যায়। জটিল সংখ্যাকে পরম মান দ্বারা প্রকাশ করা যায় ব্যাপারটা তা না, জটিল সংখ্যার পরম মান আছে, কথাটা এইটা। জটিল আচ্ছা সংখ্যাকে পরম মান দ্বারা প্রকাশ করা যায় না। শুধু পরম মান বললে জটিল সংখ্যা আমরা জানতে পারবো না। আচ্ছা আচ্ছা। জটিল সংখ্যা, এটাই তো বললাম যে এই যে একটা জটিল সংখ্যার আর হচ্ছে তার পরম মান, আর থেটা হচ্ছে তার আর্গুমেন্ট। তাহলে আর এবং থেটা দুইটা জানলে আমরা জটিল সংখ্যাটাকে জানতে পারবো, কারণ জটিল সংখ্যাটা তো হলো একটা পজিশন। জেড প্লেনে জটিল সংখ্যা হচ্ছে একটা পজিশন। এখানে কথা বলতেছে কে জোরে জোরে? মহিলা কণ্ঠ স্যার শুনতে আমার পাচ্ছি। এখানে তো কোনো নয়েজ নেই। আমার আমার আম্মু কথা বলতেছে। আচ্ছা এখন এই কথা নয় বললে এই এগুলা তুই বল যে কথা আম্মুর, বললে তোর মিউট। আম্মুর, তোর আম্মুর কণ্ঠস্বর ইয়েতে চলে যাবে, ইন্টারনেটে আপলোডে চলে যাবে, পরে আলবি মানুষ কথা শুনে বললে ওই হাসাহাসি করবে। মিউট অপশনটা ট্যাপ করে দিস, মিউট অপশনটা ট্যাপ করে দিলে কোনো মানে সাউন্ড আসবে না তোর থেকে, তারপরে আবার আনমিউট করে দিস। আচ্ছা ঠিক আছে, না, যাই আমি হোক, ভাবছি আপাতত যে এগুলা শোনা যায় একটু না। ইয়ে হোক, সমস্যা নাই। আচ্ছা দেখো, আচ্ছা আচ্ছা স্যার। তাহলে আমরা কি জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বিষয়টা বুঝতে পারলাম? জটিল সংখ্যার থিটা মডুলাস, হইতেছে স্যার, আর হইতেছে হইলে গিয়া মানে ওই জটিল সংখ্যার পরম মান, আর হ্যাঁ থিটা হইতেছে হইলে মডুলাস গিয়া বা পরম মান, থেটা আর্গুমেন্ট হচ্ছে অফ তার জেড, আর্গুমেন্ট। এখন এই থেটাটা মানে যদি আমরা প্রধান থেটার, যেটা। হ্যাঁ হ্যাঁ, থেটাটা হলো যদি আমরা এই এক্স অ্যাক্সিস থেকে বা এই ইনিশিয়াল পজিশন থেকে, এই যে এই লাইন থেকে যদি আমরা ফার্স্ট ভ্যালুটা নেই অ্যাঙ্গেলের, সেটাকে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বলি। এবং আসলে আমরা মানে এই প্রিন্সিপাল আর্গুমেন্টটাকে বেশি কাজে লাগাই, অন্যান্য আর্গুমেন্টের অ্যাপ্লিকেশন আছে কিন্তু সেটা
আপাতত এখানে দরকার নেই। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে জটিল সংখ্যাকে আমরা কার্তেসীয় এবং পোলার দুইটা ফর্মে প্রকাশ করতে পারি। কার্তেসীয় ফর্মে প্রকাশ করলে জটিল সংখ্যাটা হয় হলো এরকম, যে a প্লাস আইবি ফর্ম, এটা হচ্ছে কার্তেসীয় ফর্ম। আর z ইকুয়ালস টু আর কস থেটা প্লাস আই সাইন থেটা, এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার ফর্ম। ঠিক আছে, এখন আমরা যেহেতু কার্তেসীয় এবং পোলার ফর্ম বললাম, তো জটিল সংখ্যার আহ, আহ, এই কার্তেসীয় পোলার ফর্মে জটিল সংখ্যাকে যোগ বিয়োগ করলে ব্যাপারটা কি দাঁড়ায় সেটা আমরা জানব। তার আগে একটুখানি আমরা জটিল সংখ্যার দুইটা বৈশিষ্ট্য নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম। একটা বৈশিষ্ট্য ছিল, এটার আর প্রমাণ দেখাবো না এখন, যে কোনো জটিল সংখ্যা যদি 0 হয় তাহলে জটিল সংখ্যার দুইটা কম্পোনেন্টই 0 হতে হবে। এটা রিয়েল কম্পোনেন্ট এবং ইমাজিনারি কম্পোনেন্ট দুইটাই 0 হতে হবে, অর্থাৎ a ইকুয়ালস টু 0 হবে এবং b ইকুয়ালস টু 0 হবে। আর 2 নাম্বার রুল ছিল জটিল সংখ্যা a প্লাস আইবি ইকুয়ালস টু যদি আরেকটা জটিল সংখ্যা c প্লাস আইডি এর সমান হয়, তাহলে ওই যে একটু আগে দেখলাম যে দুইটা জটিল সংখ্যার ক্ষেত্রে ইনইকুয়াল বলা যায় কিন্তু বড় ছোট বলা যায় না, আর ইকুয়াল বলা যায়। যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, a ইকুয়ালস টু c হবে আর b ইকুয়ালস টু d হবে। ঠিক আছে, স্যার ইকুয়াল ইকুয়াল বলা যায়, আনইকুয়ালশন বলা যায়। ইকুয়াল এবং আনইকুয়াল বলা যায় কিন্তু বড় ছোট বলা যায় না। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ইকুয়াল আনইকুয়াল দুইটাই বলা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা 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 তুমি চিন্তা করো যে আমরা বলি যে দুইটা ডিফারেন্ট, বাট কেউ কারোর চেয়ে বড় না, কেউ কারোর চেয়ে ছোট না। বুঝতে পারছো, জটিল সংখ্যার এই হলো ব্যাপার, যে কেউ কারোর চেয়ে বড় না, কেউ কারোর চেয়ে ছোট না, বাট দে আর ডিফারেন্ট, এই হলো কথা। এরপরে 3 নাম্বার বৈশিষ্ট্য জটিল সংখ্যা, যে z1 যদি একটা জটিল সংখ্যা হয়, z2 যদি আরেকটা জটিল সংখ্যা হয়, তাহলে z1 প্লাস মাইনাস z2 z প্রাইম এটাও অবশ্যই জটিল হবে। অর্থাৎ দুইটা জটিল সংখ্যাকে যোগ করলে তারা জটিল হবে, দুইটা জটিল সংখ্যাকে বিয়োগ করলে তারা জটিল হবে। এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে কনজুগেট জটিলের ক্ষেত্রে। এটা আবার কি স্যার? কনজুগেট বা অনুবন্ধীর ক্ষেত্রে, না না না, অনুবন্ধীর ক্ষেত্রে। দেখো, অনুবন্ধীর জন্য এটা একটু বলে দিচ্ছি কিভাবে অনুবন্ধীর জন্য। যেমন দেখো 3 প্লাস 4i একটা জটিল সংখ্যা, তাই না? আচ্ছা, 3 মাইনাস 4i এটাও জটিল সংখ্যা। তাহলে দুই জটিলকে আমরা মিলাই, এটা হচ্ছে z1, এটা হচ্ছে z2। তাহলে দুই জটিলকে মিলাচ্ছি, z1 প্লাস z2 কি হয় দেখো, 3 প্লাস 4i প্লাস 3 মাইনাস 4i যোগ করলে কত হলো 6। তাহলে এটা রিয়েল নাম্বার হয়ে গেল না? তাহলে আমরা এখানে বলছি যে z1 প্লাস মাইনাস z2 জটিল হবে, এক্সেপশন হচ্ছে কনজুগেটের ক্ষেত্রে। কনজুগেটের ক্ষেত্রে হবে না, ঠিক আছে? অনুবন্ধীর জন্য হবে না, ঠিক আছে? কনজুগেট অনুবন্ধী এটা আবার মানে কি? অনুবন্ধী জটিল হলো এই আকারের জটিল, যে আমরা বলতেছি a প্লাস আইবি, ওই যে আমরা ওমেগা সম্পর্কে যখন পড়ছিলাম তখন পাইছিলাম, আমরা যদি বলি a মাইনাস আইবি, এটা হচ্ছে কনজুগেট, এরা হলো অনুবন্ধী। কেন এরা স্যার অনুবন্ধী কেন? অনুবন্ধী দেখো, হ্যাঁ হ্যাঁ দেখো অনুবন্ধী কেন, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, ভালো প্রশ্ন। দেখো দেখো এতটুকু a এতটুকু b, তাহলে আমাদের এই পজিশনটা হচ্ছে a প্লাস আইবি, ঠিক আছে? তাহলে a মাইনাস আইবি কোথায় হবে? ঠিক এইখানে হবে না? কেন এখানে কেন হবে? ও হ্যাঁ, মাইনাস আইবি। তাহলে দেখছো একটা আরেকটার মিরর ইমেজ না? হ্যাঁ, মিরর ইমেজ। মিরর ইমেজ, এই ধরনের জটিলকে বলা হয় একটা আরেকটার কনজুগেট, ঠিক আছে? জটিল সংখ্যাগুলো হচ্ছে কনজুগেট, জটিলগুলো হচ্ছে আমরা বলতেছি কনজুগেট জটিল, আচ্ছা কনজুগেট কমপ্লেক্স বলি,
conjugate complex are mirror image with তার মানে respect to অনুবন্ধী real axis ঠিক আছে রিয়েল এক্সিসের অনুবন্ধী সাপেক্ষে জটিল হ্যাঁ অনুবন্ধী জটিল হচ্ছে রিয়েল এক্সিসের সাপেক্ষে মিরর ইমেজ কনজুগেট জটিল রিয়েল এক্সিসের সাপেক্ষে মিরর ইমেজ আচ্ছা আমরা কিন্তু এখনো জুমে আছি আমাদের মিটিং টাইম কিন্তু 40 মিনিটের বেশি হয়ে গেছে মানে ওরা যে আচ্ছা আচ্ছা মিটিংকে 40-এর বেশির জন্য শিডিউল করতে গেলে ওরা আপডেট চায় এখনো তো কাটতেছে না আচ্ছা না কাটে ততক্ষণ আমরা আলোচনা করতে থাকি স্যার অনুবন্ধী জটিল হচ্ছে বাস্তব অক্ষে নাকি হ্যাঁ বাস্তব পরে অক্ষের দিয়ে সাপেক্ষে পরে দিয়ে ব্যান করে দিলে না না ও আচ্ছা আচ্ছা তা তো ঠিক বাস্তব অক্ষের সাপেক্ষে মিরর ইমেজ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আমরা লেকচার শেষ করি ব্যান করে দিলে পরে সমস্যা নাই আমাদের মেসেঞ্জার আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত তাহলে শেষ করি অনুবন্ধী জটিল কেন পর্যন্ত স্যার? শেষ করি আজকে আবার জুমে জয়েন করা যাবে না আবার হ্যাঁ জয়েন করা যাবে কিন্তু এখন এই ইফতারের আগে তো লেকচার শেষ করি আর আজান হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আমার আজকে এই পর্যন্ত কাজ শেষ। আছে ঠিক আছে স্যার ঠিক আছে বাইরে আজকে যাওয়া দেখি তাহলে রাত্রে এই জটিল সংখ্যার বৈশিষ্ট্য এগুলা নিয়ে আলোচনাটা শেষ করে ফেলবো পোলার কার্টেসীয় ফর্ম এগুলা নিয়ে আলোচনাটা শেষ করবো তোমরা কি এখন এই লেকচার বুঝতে পারছো তো কোনো কোশ্চেন আছে আচ্ছা না, এখন স্যার, কোনো এটা question নাই, এটা আমি আপলোড দিব ঠিক আছে screenshot আপলোড তুলে দিব নিছি, স্যার। আচ্ছা স্ক্রিনশট দিছো আমি আপলোড দিব ইউটিউবে আপলোড দিব পুরাটা দেখতে পারলে আচ্ছা অসুবিধা নাই ঠিক আর ইয়ে স্যার হয়ে যাবে। যতটুকু বুঝি নাই অতটুকুর একটা স্ক্রিনশট নিছি আমি গ্রুপে ছাপতাছি না স্ক্রিনশট গ্রুপে ছাড়তে হবে না তুমি ওই আচ্ছা গ্রুপে ছাইরো স্ক্রিনশট কিন্তু আমি বলতেছি যে তুমি ইউটিউবে আপলোডটা দেখো ঠিক আছে দেখলে আশা করি তুমি তো শুরু থেকে দেখো নাই বুঝে ফেলবা ঠিক আছে তাহলে আজকে শেষ করি এখানে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ